লেখিকা সুমনা চট্টোপাধ্যায়ের পারিনি তোমায় ভুলতে। এটি কিন্তু প্রথম পর্ব নয়, সমস্ত পর্বকে একসাথে করে গল্পটা করা হয়েছে। তাহলে শুরু করা যাক আজকের গল্প। আর হ্যাঁ, গল্পটি যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে শুরু করি আজকের গল্প। ইন্দ্রজিৎ আজও ভুলতে পারেনি জিনিয়াকে। চেষ্টা করেছে অনেক, কিন্তু কিছুতেই পারেনি। 11 বছর হয়ে গেল জিনিয়ার মুখ দেখেনি ইন্দ্রজিৎ। ফোন থেকে জিনিয়ার নম্বর, ছবি সব ডিলিট করেছে, কিন্তু মেমোরি থেকে মুছে ফেলতে পারল কই? ভালোই হয়েছে একদিক থেকে, মনে মনে ভাবে ইন্দ্রজিৎ। জিনিয়ার স্মৃতিটুকু মনের গভীরে নিঃশব্দে নাড়াচাড়া করতে করতেই ইন্দ্রজিৎ হাসি মুখে তার গোটা জীবন কাটিয়ে দিতে পারে। জিনিয়ার যত ছবি ছিল ইন্দ্রজিতের কাছে, প্রত্যেকটা ছবি খুঁজে খুঁজে একটা খামে ভরে ইন্দ্রজিৎ পাঠিয়ে দিয়েছিল জিনিয়ার অফিসের ঠিকানায়। কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দেবে জিনিয়ার সব ছবি, একথা অনেকবার ভেবেছে ইন্দ্রজিৎ, কিন্তু পারেনি। ইন্দ্রজিৎ যে বড্ড ভালোবাসত জিনিয়াকে, এখনও তো বাসে, চিরদিন বাসবে। জিনিয়া যে তাকে ছেড়ে চলে গিয়েছিল তাতে জিনিয়ার দোষ কতটুকু ছিল? না, একেবারেই ছিল না। ভালোই তো করেছে জিনিয়া ওকে ছেড়ে চলে গিয়ে। একসাথে থেকে মনের মধ্যে অতৃপ্তি পুষে রেখে সংসার করলে কি ভালো হতো? কখনো না, কারণ ওভাবে সংসার করা যায় না। ঠিকই তো বলেছিল জিনিয়া। দার্জিলিং বেড়াতে এসেছে ইন্দ্রজিৎ, একাই একাই ইন্দ্রজিৎ কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের কোলে সূর্যোদয় উপভোগ করবে। কিন্তু সে সূর্যোদয় তো দেখা হলো না। তার বদলে দূর থেকে চাদর আর সোয়েটারে মোড়ানো একাকে দেখল ইন্দ্রজিৎ। সঙ্গে একটি ছোট মেয়েও তো ছিল। আরও একজন মহিলাও ওদের সাথে ছিল। বাচ্চা মেয়েটিকে মাঝখানে রেখে দুজন দুদিক থেকে ওর আঙুল ধরে হাঁটছিল। বাচ্চা মেয়েটি দুজনকেই মা বলে ডাকছিল। না, একটু ভুল হয়ে গেল। মেয়েটি ওই মহিলাটিকে মাম আর জিনিয়াকে মণিমা বলে ডাকলো। অস্পষ্ট হলেও শুনতে পেয়েছে ইন্দ্রজিৎ, কিন্তু ওদের সঙ্গে তো কোনো পুরুষ ছিল না। অর্থাৎ বাচ্চাটির বাবা থাকাও তো স্বাভাবিক, আবার না থাকলেও তাতে আশ্চর্য হবার কিছু নেই। মনে মনে বলল ইন্দ্রজিৎ। ওরা অন্য গাড়িতে এসেছিল, কিন্তু ইন্দ্রজিৎ খুব ভালো করে দেখেছে ওদের সঙ্গে কোনো পুরুষ ছিল না। একজন বয়স্ক লোক হঠাৎ মন্তব্য করল, ওইটুকু একটা 9 বছরের বাচ্চা নিয়ে দুজন মহিলা পাহাড়ে বেড়াতে চলে এসেছে। মেয়েরা বেশ স্মার্ট হয়ে গেছে, পুরুষ অভিভাবকের আর কোনো প্রয়োজনই নেই। বয়স্ক লোকটি ইন্দ্রজিতের অনুসন্ধিৎসু দৃষ্টি দেখেই হয়তো মন্তব্য করেছিল। চাপা গলায় লোকটি কথাটা বললেও প্রতিবাদ করলেন অন্য একজন মহিলা। কত বয়স হলো কাকুর? 60-এর বেশি বলে তো মনে হচ্ছে না, তাও এত ব্যাকডেটেড। দুজন মহিলা একটি বাচ্চাকে নিয়ে দার্জিলিং বেড়াতে এসেছে দেখেই ছটফট করে উঠলেন। এখন মেয়েরা সিঙ্গেল মাদার হয়ে বাচ্চাকে নিয়ে বিদেশ চলে যাচ্ছে। মেয়েদের নিয়ে কোনো কমেন্ট করার আগে 2 মিনিট একটু ভেবে নেবেন কাকু। উল্টোপাল্টা কথা বললে মেয়েরাও কিন্তু আপনাকে ছেড়ে দেবে না। ভদ্রলোকের স্ত্রী বিরক্তিতে হিস হিস করে উঠলেন। পাহাড়ে এসেছো প্রকৃতির শোভা দেখতে নাকি মেয়েদের দেখতে? স্বভাব দেখছি তোমার মরলেও যাবে না। বয়স্ক ভদ্রলোকের স্ত্রী ঠিক কথাই বলেছেন। মরলেই কি সব সমস্যার সমাধান হয়? ইন্দ্রজিতের জীবন থেকে জিনিয়া চলে যাবার পর ইন্দ্রজিৎ তো মরতেও গিয়েছিল, কিন্তু জিনিয়ার মুখ চোখের সামনে ভেসে উঠেছে বারবার। ইন্দ্রজিৎ ব্লেড দিয়ে হাতের শিরা কাটতে গেছে, গলায় দড়ি দেবে ভেবেছে, এমনকি পুরী বেড়াতে গিয়ে সমুদ্রে ঝাঁপ দেবে ভেবেছিল। কিন্তু ঢেউয়ের মাথায় ভেসে উঠেছে জিনিয়ার মুখ। জিনিয়া যেন প্রতিবার বলেছে তাকে, এটা তুই কি করছিস ইন্দ্র? আমরা যে খুব ভালো বন্ধু, তুই মরলে যে সবাই আমাকে দায়ী করবে। তুই এভাবে আমাকে সবার সামনে ছোট করতে পারিস না ইন্দ্র। হ্যাঁ, বন্ধুই তো। সেই কোন ছোটবেলার থেকে ওদের বন্ধুত্ব। উলুবেড়িয়ার একটি মিশনারি স্কুলে পড়তো ওরা। ফুলেশ্বর থেকে অনেকটা রাস্তা একসাথে হাঁটতে হাঁটতে যেত। সারা রাস্তার দেখা হওয়া মানুষগুলো ওদের কত বদমাইশির সাক্ষী। সোজা রাস্তায় হেঁটে যেতে পছন্দ করতো না জিনিয়া।
কোন পুকুরের ওপর সরু দুটো বাঁশ দিয়ে সাঁকো করা আছে, ওই তার ওপর দিয়ে 2 হাত সামনে ছড়িয়ে ব্যালেন্স করতে করতে যেতে হবে জিনিয়াকে। জিনিয়ার এসব বদমাইশির সঙ্গী হতে রাজি হতো না কেউ। জিনিয়া বলতো, তোরা সব কাওয়ার্ড, তোরা যা তো, আমি একাই যাব। কিন্তু ইন্দ্রজিৎ কিছুতেই জিনিয়াকে একা ছাড়তো না, সব সময় জিনিয়ার সঙ্গে সঙ্গে থাকতো। সে সরু বাঁশের ওপর দিয়ে ব্যালেন্স করতে করতে যাওয়াই হোক, অথবা দূর থেকে কোনো বাড়ির কুকুরকে ভেঙচি কাটাই হোক, কিংবা কাঠবেড়ালির পেছনে ছোটা, লোকের বাগান থেকে আম চুরি করে খেয়ে কী যে মজা পেত ওরা। কুশি পেয়ারা খেয়ে থুতু করে ফেলতো জিনিয়া। ইন্দ্রজিৎ বলেছিল, খেতেই যখন পারবি না তখন চুরি করিস কেন? জিনিয়া তখন বলেছিল, ওই দেখ দেখ, শোন না, শুনতে পাচ্ছিস কেমন গালাগাল দিচ্ছে আমাকে? এসব অদ্ভুত কাজের জন্য কত গালাগাল যে খেয়েছে জিনিয়া। বেহায়া বেহদ্দ মেয়ে সব, বাড়িতে কোনো শাসন নেই তো। কেউ গালাগালি দিলে জিনিয়া হেসে গড়িয়ে পড়ত। জিনিয়াকে হাসতে দেখে ইন্দ্রজিৎ বলেছিল, কি অদ্ভুত মেয়ে রে তুই, লোকে নিজের প্রশংসা শোনার জন্য কত কিছু করে, আর তুই লোকের গালমন্দ খাবি বলে অস্থির হয়ে থাকিস। বড় হচ্ছিস তো, এবার তো নিজেকে বদলাবার চেষ্টা করবি। সবাই যখন জিনিয়াকে গালাগালি দিত, ইন্দ্রজিতের মনে হতো ঘুষি মেরে লোকগুলোর নাক ফাটিয়ে দেয়। যদিও ইন্দ্রজিৎ কোনোদিনই কোনো প্রতিবাদ করতে পারেনি। প্রাইমারি শেষ হবার পর ইন্দ্রজিৎ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন হোস্টেলে থেকে পড়তে চলে গেল। আর তার বছরখানেক পরেই একটি জিনিস টের পেল ইন্দ্রজিৎ। বন্ধুত্বের পাল্লায় পড়ে ইন্দ্রজিৎ নিজের শরীরের গোপন অঙ্গে অক্ষমতার হদিশ পেল। হস্টেলে নীলেশ, সুকান্ত আর বিক্রম 3 জন মিলে অনেক জোর জবরদস্তি করল, কিন্তু কোনো লাভ হলো না। তখন খুব কান্না পেয়েছিল ইন্দ্রজিতের। ইন্দ্রজিৎ কান্না জড়ানো গলায় বন্ধুদের বলেছিল, কি হবে এখন? সবাই তো আমাকে জন্তুরও অধম ভাববে বল। তোদের চোখেও তো আজ থেকে আমি ফালতু। সত্যি কথা বল। নীলেশ ইন্দ্রজিৎকে সাহস দিয়ে বলেছিল, কেন জন্তুর অধম ভাবব কেন? এরকম তো অনেক লোক আছে। ইন্দ্রজিৎ বলল, অনেক লোক আছে, সে কথা তুই জানলি কি করে? সুকান্ত বলল, আমি জানি, আমার বড় মামাও তো এরকম। বিক্রম বলল, কি সাংঘাতিক, তোর বড় মামার সঙ্গে এসব ব্যাপার নিয়ে তুই আলোচনা করিস বুঝি? নীলেশ বলল, সাংঘাতিকের কি আছে, ওর বড় মামা নিশ্চয়ই খুব মডার্ন, আধুনিক আর খোলামেলা মনের মানুষ। সুকান্ত বলল, তোরা আমাকে পুরো কথাটা বলতে দে। নীলেশ বলল, সরি, তুই বল, আর কেউ আমরা মাঝখানে কথা বলবো না। সুকান্ত বলতে শুরু করলো, জানিস তো, বড় মামা তো প্রথমে কিছুতেই বিয়েই করতে চাইছিল না। এদিকে আমার মা, দিদা, ছোট মাসি প্রত্যেকে অস্থির হয়ে উঠেছে। ছোট মামা আগেই নিজে পছন্দ করে বিয়ে করে ফেলেছিল। তারপর ছোট মামিকে নিয়ে ব্যাঙ্গালোর চলে গেল। তখন আমি ক্লাস 2তে পড়ি। এর 1 বছর পর হঠাৎ একদিন বড় মামা ফোন করে মাকে বলল, দিদা খুব অসুস্থ, তাই শীঘ্রই একবার আমাদের মামার বাড়ি যেতে হবে। আমরা বর্ধমানে থাকি, আর আমার মামার বাড়ি হলো এখানে, এই রাজপুরে। হুট করে চলে আয় বললেই তো যাওয়া যায় না, এদিকে না গেলেই নয়। বাবা বলল, তুমি সুকান্তকে নিয়ে চলে যাও, আমি এখানে কয়েকদিন নিজে সব কাজ কোনো রকমে চালিয়ে নিতে পারবো। আমি আর মা রাজপুরে মামার বাড়িতে এসে দেখি ছোট মাসি অলরেডি এসে গেছে। ছোট মামি প্রেগনেন্ট, তাই ছোট মামা বলে দিয়েছে এখন ট্রেন জার্নি করে ছোট মামার পক্ষে আসা অসম্ভব। দিদার বাড়িতে গিয়ে ছোট মাসি আর আমার মা আদা জল খেয়ে বড় মামার পেছনে লেগে পড়ল। বিয়ে বড় মামাকে করতেই হবে, বড় মামা তো কিছুতেই মানবে না। কি পেয়েছিস কি তোরা আমাকে? কত বয়স হলো তোদের বড় দাদার, সে খেয়াল আছে? আমার মা বলল, কেন, কত বয়স হয়েছে তোর? বড় মামা বলল, আমি তোর চেয়ে 8 বছরের বড়, তার মানে আমার এখন 41 বছর বয়স। ছোট মাসি বলল, তো তাতে কি হয়েছে? আমার পিসি শাশুড়ির বড় ছেলে 50 পার করে বিয়ে করলো, তাও প্রথম বউ মারা যাবার পর। বড় মামাও হার মানার পাত্র নয়, বলল, সেটাই বল, প্রথম পক্ষ মারা যাবার পর তোর ভাসুর দ্বিতীয় পক্ষকে ঘরে এনেছেন, নিশ্চয়ই ঘরে ছোট বাচ্চা ছেলে মেয়ে ছিল। একজন মাকে ঘরে না নিয়ে এলে তাদের দেখাশোনা করতো কে? মা বলল, আর তুই যদি বিয়ে না করিস তাহলে তোদের দেখবে কে? মায়ের তো বয়স হয়েছে, আমরা নিজেদের সংসার ফেলে এখানে কাহাতক ছুটে ছুটে আসবো তোদের দেখতে? বড় মামা বলল, আজকালকার দিনে কটা মেয়ে শাশুড়ির সঙ্গে মানিয়ে ঘর করে শুনি?
বউ আসলেই তো নানা সিলি ব্যাপার স্যাপার নিয়ে দুজনের মধ্যে খিটিমিটি লেগে যাবে। দুপুরের মেনু থেকে শুরু করে ছেলের শ্বশুর বাড়ি যাওয়া নিয়েও মা মতামত জাহির করতে বসবেন। কোন মেয়ে এসবে মানবে শুনি? বাবাকে তো দেখেছি মায়ের কথায় ওঠবোস করতে, অথচ ছেলেরা করলেই মা সেটা মানবেন না। নিজের চোখেই তো সব দেখেছি। ভাইয়ের সঙ্গে মা কি কম অশান্তি করত? শেষকালে ভাই ব্যাঙ্গালোরে চলে যাবার সিদ্ধান্ত নিল। আমিও বললাম, সেই ভালো রে সুবীর, সম্পর্ক আরও তিক্ত হবার আগে তুই বরং চলেই যা। সুকান্ত পুরো ঘটনাটা বেশ ডিটেলসে বলার চেষ্টা করছিল। একটু মাথা চুলকে নিয়ে সুকান্ত ফের বলতে শুরু করলো। আমার মা বলল, টিপিক্যাল শাশুড়িদের মতো আমাদের মা এরকম করেছে সুবীর আর সোনালির সাথে, কোনোদিন বলিসনি তো? বড় মামা বলল, কি করে বলি বলতো তোদের মায়ের এইসব ছেলে মানুষের কথা? তাছাড়া আমি ভেবেছি মায়ের এই অ্যাটিটিউডের কথা তোরা হয়তো বিশ্বাসই করতে পারবি না। ছোট মাসি বলল, আমাদের বলিসনি ঠিক আছে, কিন্তু তুই তো নিজে মাকে বোঝানোর চেষ্টা করলেও পারতিস। বড় মামা বলল, চেষ্টা যে করিনি সেটা তুই বুঝলি কি করে? কত বুঝিয়েছি মাকে, কিন্তু মায়ের সেই এক কথা। বিয়ের পর প্রথম প্রথম আমাকেও তো অনেকের সাথে অনেক কিছুর সঙ্গে আপোষ করতে হয়েছিল। বিয়ের প্রথম প্রথম শুধু তোমাদের ঠাকুমার সাথে যে আমাকে মানিয়ে চলতে হয়েছিল তাও তো নয়, তোমাদের বিধবা পিসি ঠাকুমার কত অন্যায় আবদার আমাকে নিয়ত সহ্য করতে হয়েছে। সেসব কথা তোমরা জানবে কি করে? হয় তোমরা তখন জন্মাওনি, নতুবা ভীষণই ছোট। নিজের মতামত প্রতিষ্ঠা করতে গেলে একটু ধৈর্য ধরতে হয়, বুঝেছ? আমার মা বলল, ঠিক আছে ঠিক আছে, মায়ের কথা ছাড়। তুই বা সারা জীবন একা থাকবি কি করে? তোর অসুখ বিসুখ করলে আমরা তো নিজেদের সংসার ফেলে তোর কাছে এসে থাকতে পারবো না। বড় মামা মুখ ফুলিয়ে বলল, আসতে হবে না তোদের। এবার মায়ের অথবা আমার কোনো অসুখ বিসুখ হলে আমি একাই সব সামলে নিতে পারবো, তোদের বিরক্ত করব না। বিক্রম সুকান্তকে থামিয়ে দিয়ে বলল, মেইন কথাটা বলবি তো, খালি ভ্যানতারা করেই যাচ্ছিস। সুকান্ত ঠোঁট উল্টে বলল, পুরো পিকচারটা তুলে ধরার চেষ্টা করছি। কেন রে, তোরা বুঝি বোর হচ্ছিস? থাক তাহলে, তোদের আর কিছু শুনতে হবে না। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন হোস্টেলের বন্ধুদের সাথে আজও ইন্দ্রজিতের যোগাযোগ আছে। উচ্চ মাধ্যমিক পাশ করার পর নীলেশ আর বিক্রম ইন্দ্রজিতের সাথেই ডাক্তারি পড়েছিল। বর্তমানে অবশ্য ওরা তিনজন ছড়িয়ে ছিটিয়ে গেছে। নীলেশ বর্তমানে লন্ডনে থাকে, বিক্রম মুম্বাই নগরীতে সেটেল করেছে, আর ইন্দ্রজিৎ কলকাতার মুকুন্দপুরে ফ্ল্যাট কিনে থাকে। তবে যে যেখানেই থাকুক না কেন, তাদের বন্ধুত্ব এখনও অটুট। ছেলেবেলার বন্ধুকে ভুলে যাওয়া কি এতই সোজা? সেই সব ছেলে মানুষের দিনগুলির মতো ইন্দ্রজিতের স্মৃতিপটে তারাও সমানভাবে উজ্জ্বল। সুকান্ত এমএসসি পাশ করার পর পিএইচডি করে বর্তমানে উত্তরবঙ্গে একটি কলেজে অধ্যাপকের চাকরি করছে। জলপাইগুড়িতে থাকে। দার্জিলিং থেকে ফেরার সময় একবার সুকান্তর বাড়িতে ইন্দ্রজিৎকে যেতেই হবে, কড়া অর্ডার দিয়েছে তাকে সুকান্ত। নইলে সে আর ইন্দ্রজিতের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। ইন্দ্রজিৎ জানে সবটাই কথার কথা, আসলে না গেলে সুকান্ত দুঃখ পাবে, আর সুকান্তকে আঘাত করা ইন্দ্রজিতের পক্ষে অসম্ভব। সেই রাত্রে, কৈশোরের সেই চরম হতাশার দিনটিতে তাকে যে প্রবল আশা জুগিয়েছিল সুকান্ত, সেই কথা ইন্দ্রজিতের মনে আজও ক্ষীণ আশার সঞ্চার করে। ইন্দ্রজিৎ সুকান্তকে চাপা গলায় বলেছিল, তুই আস্তে আস্তে বল, আমি শুনছি। আজ রাতে ঘুমাতে পারবো কিনা কে জানে, তবু তোর গল্পটা শুনলে সময় তো কাটবে। বিক্রমও সঙ্গে সঙ্গে বলল, আচ্ছা বাবা, রাগ করিস না, তুই ফিসফিস করে বল, তাহলে অত কেউ টের পাবে না। সুকান্ত বন্ধুদের কাছে উৎসাহ পেয়ে নিজের খানিক দর বাড়ানোর চেষ্টা করল। বলল, আসলে কি জানিস তো, মাঝখানে কথা বললে খেয়েই হারিয়ে যায়। যাই হোক, কোথায় যেন ছিলাম? ইন্দ্রজিৎ বলল, তোর বড় মামা তোর দিদার সাথে অশান্তির অজুহাত দেখিয়ে কিছুতেই বিয়ে করতে রাজি হচ্ছিলেন না। সুকান্ত নড়ে চড়ে বসল। হ্যাঁ, দিদার সাথে অশান্তির অজুহাত দেখালে কি হবে? বড় মামার কিন্তু মনে মনে বিয়ে করার 16 আনা ইচ্ছে ছিল, আর এই ব্যাপারটা হাতে নাতে ধরে ফেলেছিল ছোট মাসি। বিক্রম বলল, কিভাবে ধরল? ফোনে প্রেমালাপ করছিলেন, নাকি বিছানা তুলতে গিয়ে তোর ছোট মাসি কোনো প্রেমপত্র আবিষ্কার করে ফেলেছিল? সুকান্ত হেসে বলল, না না, সেসব কিছু না। নীলেশ নিরুৎসাহ বোধ করছিল, বলল, অ্যাট প্রেজেন্ট তোর বড় মামার কোনো প্রেমিকা ছিল না,
তবে কি অনেক দিন আগেকার ব্যর্থ প্রেম? কাফ লাভ না কি যেন বলে, সেরকম কিছু? বিক্রম বলল। সেটা আবার কি? সুকান্ত বলল, বাছুরে প্রেম, মানে অল্প বয়সে যে প্রেম করে মানুষ সেটাকেই বলে কাফ লাভ। ইন্দ্রজিৎ বলল, তাই বল। আমি ভাবলাম ছোটবেলায় আমাদের অনেকের যেরকম একটুতে ঠান্ডা লেগে কফ জমে খুক খুক কাশি হয়, ব্যাপারটা হয়তো সেই রকম আর কি। সুকান্ত বিরক্ত হয়ে বলল, তোরা কিন্তু সমানে আমাকে ইন্টারাপ্ট করে যাচ্ছিস। নীলেশ বলল, সরি ফর দ্য ইন্টারাপশন, প্লিজ কন্টিনিউ। তোর ছোট মাসি বড় মামাকে হাতে নাতে ধরে ফেললেন। সুকান্ত বলল, আমার মামার বাড়ির পাশেই একটা নতুন ফ্ল্যাট উঠেছিল। বড় মামার ঘরে জানলা দিয়ে সামনের একটা ফ্ল্যাট দেখা যেত। বড় মামার খুব চায়ের নেশা। ছোট মাসি বড় মামাকে ঘরে অনেকবার চা দিতে যেত। ওই চা দিতে গিয়ে ছোট মাসি দেখল সামনের ফ্ল্যাটের একটা মেয়েকে নাকি সারাক্ষণ দেখে বড় মামা, আর ওই মেয়েটাও দেখে। দুজন নাকি দুজনের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসেও। তারও বয়স হয়েছে, মা মেয়ের সংসার। দাদা বৌদির সাথে অশান্তির কারণে ওরা দুজনে এখানে ফ্ল্যাট কিনে এসেছিল। এটা অবশ্য আমরা পরে শুনেছিলাম। মেয়েটাকে দেখতে তেমন ভালো না, তাই হয়তো বিয়ে হয়নি তখনও। তারও বয়স প্রায় 40-এর কাছাকাছি। ইন্দ্রজিৎ বলল, হ্যাঁ রে সুকান্ত, এসব ঘটনা তো তোর ক্লাস 3-তে পড়ার সময়, তাই তো বলেছিস। ক্লাস 2-তে পড়ার সময় তোর ছোট মামার বিয়ে হয়েছিল, আর এটা তার 1 বছর পরের কথা। কি রে, ঠিক বলেছি তো? সুকান্ত ভ্রু কুঁচকে বলল, হ্যাঁ তাই তো। ইন্দ্রজিৎ বলল, ওইটুকু বয়সে এসব কথা তুই বুঝতে পারতিস? খুব পাকা ছেলে তো। সুকান্ত বলল, খুব সিনেমা দেখতাম তো, তাই এসব ব্যাপার আমি চট করে বুঝে যেতাম। বিক্রম বলল, সে ঠিক আছে, কিন্তু ওনাকে তুই মেয়েটা এইভাবে বলছিস কেন? যতদূর মনে হচ্ছে এনার সাথে পরবর্তীকালে তোর বড় মামার বিয়ে হয়েছিল, তাই ওনাকে তোর বড় মামি বলাই উচিত। সুকান্ত বলল, ঠিকই বলেছিস, কিন্তু বিয়েটা তো তখনও হয়নি। ইন্দ্রজিৎ বলল, তারপর কি হলো বল। সুকান্ত বলল, ছোট মাসি তো ব্যাপারটা নজরে আসা মাত্র হইচই শুরু করে দিল। দিদার মাইল্ড স্ট্রোক হয়েছিল, কাজে দিদাও তখন নার্সিংহোম থেকে বাড়িতে ফিরে এসেছে। দিদা আর মা সব শুনে বলল, বড় মামি আর তার মাকে চায়ের নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে নিয়ে আসবে। বড় মামির মা বাড়িতে আসতেই মা সব হুড়মুড় করে বলে দিল, জানেন মাসিমা, দুজনের দুজনকে বেজায় পছন্দ। দুজনেই দুজনের দিকে তাকিয়ে হাসে, শুধু বয়স হয়ে গিয়েছে বলে ঘর বাঁধতে লজ্জা পাচ্ছে। বড় মামা ঘরেই ছিল, কিছু একটা বলে মৃদু আপত্তি জানাতে গেল, কিন্তু বড় মামির সেই বৃদ্ধা মা তখন গভীর অন্ধকারে আশার আলো দেখতে পেয়েছেন। বড় মামা ভালো কেন্দ্রীয় সরকারি চাকরি করেন। এরকম একটি সম্বন্ধ যে কখনো তার মেয়ের জন্য আসবে, তা হয়তো তিনি কখনো স্বপ্নেও ভাবেননি। বয়স্ক মেয়ে, তার ওপর দেখতে খারাপ, আত্মীয় স্বজনরাও কোনো সম্পর্ক রাখে না। এই অবস্থায় তার অবর্তমানে মেয়ের কি হবে, এই ভেবে ভেবে অশ্রু বিসর্জন করে তার তখন অন্ধ হবার দশা। মা বিয়ের কথা বলতেই বড় মামির মা দিদার হাত ধরে বললেন, আপনি ওদের 4 হাত এক করার ব্যবস্থা করুন দিদি, মেয়েকে একা রেখে আমি যে মরেও শান্তি পাবো না। বড় মামি আমার বড় মামার মুখের দিকে তাকালো, কিন্তু আমার যেন মনে হয় ওনার বিয়েতে কোনো আপত্তি আছে। ছোট মাসি বলল, ছাড়ো তো দাদার কথা, ওর হলো পেটে খিদে মুখে লাজ। মা বলল, মা ছুটকি, এই তোরা সব বাইরে আয় তো, ওরা বরং নিজেদের মধ্যে কথা বলে নিক। সবাই বেরিয়ে গেলেও আমি চুপি চুপি দরজার বাইরে দাঁড়িয়ে থাকলাম। ছোট বলে কেউ অত আমাকে ধর্তব্যের মধ্যে রাখতো না। আমি দেখলাম বড় মামা মিনবিন করে কিছু একটা বলতে গেল, কিন্তু কিছুতেই ঠিক বলতে পারল না। এরপর দিদা সুস্থ হতে আমরা বর্ধমানের বাড়িতে ফিরে এলাম, কিন্তু দিন 20 পরেই ফের মামার বাড়িতে আসতে হলো, বড় মামার বিয়ে উপলক্ষে। রেজিস্ট্রি ম্যারেজ হবে ঠিক হলো, তখন আমার স্কুলে গরমে ছুটি পড়েছে। বাবা বলল, তোমরা ওখানে গিয়ে 1 মাস থাকতে পারো, আমি সেদ্ধ ভাত খেয়ে চালিয়ে নেব। তাছাড়া পাশেই তো কাকিমা আছেন, বাটি করে তরকারি নিয়ে কাকিমা রোজই আসবেন। বিয়ের দিন দেখলাম বড় মামার মুখ অত্যন্ত গম্ভীর। বড় মামার মুখটা দেখে মনে হচ্ছিল কোনো কারণে খুব ভয় পেয়ে আছে। বড় মামার 2 জন বন্ধুও বিয়েতে উপস্থিত, তারা সমানে ফিসফিস করে বড় মামাকে কী সব বলে উৎসাহ দিয়ে যাচ্ছে। বিয়ের পর 7 দিন যেতে না যেতে বড় মামি আমার মায়ের কাছে একেবারে কেঁদে পড়ল। তোমার দাদার নিশ্চয়ই অন্য কোনো মেয়ের সঙ্গে প্রেম আছে গো সুদেশনা। আমার দিক থেকে উনি মুখ ফিরিয়ে শুয়ে থাকেন,
ভালো করে কথা পর্যন্ত বলেন না। মা বলল, কিন্তু গত পরশুই তো দাদা তোমাকে সিনেমায় নিয়ে গেছে, শাড়ি গয়নাও তো কিনে দিয়েছেন শুনছি। বড় মামি বলল, একটা মেয়ে কি শাড়ি গয়নার জন্য বিয়ে করে দিদি? স্বামীর ভালোবাসা যদি নাই পেলাম তাহলে বিয়ে করার অর্থ কি? সুকান্ত ফিক করে হাসল। আমি পাশের ঘরে বসে আনন্দমেলা পড়তে পড়তে ওদের কথাবার্তায় কান খাড়া করে শুনছিলাম। যদিও স্বামীর ভালোবাসা বলতে বড় মামি যে ঠিক কী বলতে চাইছিল সেটা আমি তখন ঠিক বুঝতে পারিনি। বড় মামি কান্নাকাটি শুরু করতেই মা তাকে সান্ত্বনা দিলেন। দাদা একটু লাজুক বৌদি, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে দেখো। দিন কুড়ি পর আমার মা বাড়ি ফিরে আসার জন্য গোছগাছ শুরু করে দিল। সেদিনই বড় মামির চিৎকার শুনতে পেলাম, চিটিংবাজ অপদার্থ একটা মেয়েকে ঠকাতে তোমার লজ্জা করলো না? স্বামী স্ত্রী ঝগড়ার মধ্যে কারো যাওয়া উচিত নয় মনে করে আমরা সবাই বাইরে দাঁড়িয়ে শুনছিলাম। বড় মামি নিজেই ঘর থেকে বেরিয়ে এসে মাকে বললেন, তোমার দাদা আমাকে ঠকিয়েছেন গো সুদেষ্ণা, আমি আজই চলে যাব এখান থেকে, আমি ডিভোর্স করব, এই মিথ্যে বিয়েতে আমি আর আটকা থাকব না। বিক্রম বলল, কি আশ্চর্য, বিয়ের পর উনি নিজের স্ত্রীকে এড়িয়ে চলতেন, অথচ সেই মানুষটিই তো বিয়ের আগে লুকিয়ে জানলা দিয়ে তোর বড় মামিকে দেখতেন, নিশ্চয়ই আকর্ষণ অনুভব করতেন। তাই ইন্দ্রজিৎ তো আজও আকর্ষণ অনুভব করে জিনিয়ার প্রতি, খুব ইচ্ছে করে জিনিয়াকে জড়িয়ে ধরতে, জিনিয়ার ঠোঁটের উষ্ণতা পর্যন্ত নিতে চায় ইন্দ্রজিৎ। মনের গভীরে লুকিয়ে রাখা এই তীব্র আকর্ষণ বোধ থেকেই হয়তো অল্প অনুসন্ধানেই ইন্দ্রজিৎ বের করে ফেলেছিল জিনিয়া দার্জিলিং বেড়াতে এসে কোন হোটেলে উঠেছে, কতদিন থাকবে সেখানে। সুকান্তর বড় মামার মতোই কি এক অদ্ভুত আকাঙ্ক্ষায় ইন্দ্রজিৎ লক্ষ্য করে যাচ্ছে জিনিয়াকে। যদিও ইন্দ্রজিৎ জানে কাজটা সে মোটেও ঠিক করছে না। চলে যাবার আগে জিনিয়া যে তাকে বারবার সাবধান করে দিয়েছিল, আর কোনোদিন আমার সামনেও আসার চেষ্টা করবি না তুই। তবু এত অপমানের পরেও এই শৈল শহরে এসে কিসের মোহে ইন্দ্রজিৎ এর চোখ বারবার আটকে যাচ্ছে জিনিয়ার দিকে। দূর থেকে খুব সন্তর্পণে কেন ও ক্রমাগত লক্ষ্য করে যাচ্ছে জিনিয়াকে। সেদিন বিক্রম ইন্দ্রজিৎকেও দুম করে প্রশ্নটা করেছিল, আচ্ছা ইন্দ্র, তোর মেয়েদের ভালো লাগে, মানে বিয়ে টিয়ে করার কথা ভাবিস তুই? ইন্দ্রজিৎ কষ্টের হাসি হেসে বলেছিল, ধুর, বিয়ের কথা তো নিজের পায়ে দাঁড়ানোর পর লোকে ভাবে, তবে একটা মেয়েকে আমার ভীষণ ভালো লাগে, ওর নাম জিনিয়া। হঠাৎ আচমকা পেছন থেকে তার চোখ টিপে ধরি আমি। তারপর জিনিয়ার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে যখন জিজ্ঞাসা করি, বলতো আমি কে, তখন ওর গালে হামি খেতেও আমার খুব ইচ্ছে করে। ছোটবেলায় হামি খেতাম ওর গালে, জিনিয়াও তখন আমার গালে হামি দিত। কিন্তু ক্লাস 3-তে ওঠার পর কাকিমা মানে জিনিয়ার মা আমাকে বলল, এই ইন্দ্র, তোরা তো এখন বড় হচ্ছিস, এই সব উদ্ভট খেয়াল খুশিতে এবার তো তোদের রাশ টানতে হবে। তবু লুকিয়ে চড়িয়ে ঠিকই হামি দিতাম জিনিয়ার গালে। কিন্তু ক্লাস 4-এ যখন উঠলাম, জিনিয়া নিজেই বারণ করলো আমাকে, বলল, এই ইন্দ্র, যখন তখন তুই ওরকম আমায় জাপটে ধরবি না, কিস করবি না। জানিস নীলু সুকান্ত, ইন্দ্রজিৎ বলল। আমার তখন জিনিয়ার মুখে ওই কিস শব্দটা শুনে খুব রোমাঞ্চ হয়েছিল। আমার যেন মনে হয়েছিল হামি আর কিসের মধ্যে কি বিস্তর ফারাক। সুকান্ত বলল, সে তো বটেই, ফারাক তো আছেই, কিসের মধ্যে কেমন একটা প্রেম প্রেম গন্ধ আছে, গভীরতর অর্থ আছে, আর হামিটা হলো একদম কচি কলাপাতার মতো, ঠিক যেন কিশলয় বই পড়ছি বলে মনে হয়। সুকান্ত বলল, ব্যাস, আর কিছু মনে হয়নি কখনো? ইন্দ্রজিৎ কুণ্ঠিত স্বরে বলেছিল, 5-এ ওঠার পর জিনিয়ার বুকটা কেমন উঁচু উঁচু লাগছিল। কাঁচা আমে নুন লঙ্কা মাখিয়ে জিনিয়া খাচ্ছিল, আমাকেও দিয়েছিল, কিন্তু ওই কাঁচা আমের চেয়েও ওর শরীরের পরিবর্তন আমাকে যেন অনেক বেশি কৌতূহলী করে তুলেছিল। কিন্তু জিনিয়া ঠিক টের পেয়ে গিয়েছিল। কাঁচা আম খেতে খেতে মাঝে মাঝে চোখ বন্ধ করছিল, তবু তার মধ্যেও ধরে ফেলেছিল। সুকান্ত বিজ্ঞের মতো বলল, সে তো পারবেই, মেয়েরা এসব চোখ বন্ধ করেও বুঝে ফেলে, কিন্তু তোর এরকম অ্যাটিটিউড দেখে জিনিয়া কি বলল? কি আবার বলবে? ইন্দ্রজিৎ বলল, খুব অসভ্য হয়েছিস তো, হস্টেলে গিয়ে এসবই শিখে আসছিস বুঝি? আমি না বোঝার ভান করে বলেছিলাম, কি শিখে এসেছি? জিনিয়া আমার দিকে তাকিয়ে এক চোখ টিপল। কি আবার, মেয়েদের বুকের দিকে হাঁ করে তাকিয়ে থাকা, ন্যাকাশাচ্ছিস? বিক্রম বলল, আরে বাস, ডাইরেক্ট বলে দিল তোকে? আমার তো মনে হচ্ছে জিনিয়াও তোর প্রেমে পড়েছে। ইন্দ্রজিৎ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছিল, প্রেমে পড়লেও তো আর আমার সঙ্গে থাকতে জিনিয়া রাজি হবে না। শুনলি না সুকান্তর বড় মামি কিভাবে গালাগাল দিতে দিতে বেরিয়ে গিয়েছিল?
সুকান্ত বলল, হ্যাঁ, সেই মুহূর্তে বড় মামি গালাগাল দিতে দিতে বেরিয়ে গিয়েছিল ঠিকই। বন্ধুর মাধ্যমে বড় মামি একজন বিপত্নিক ভদ্রলোকের সঙ্গে বিয়ের ব্যাপারে যোগাযোগ করেছিল বলেও শুনেছি, কিন্তু উকিলকে দিয়ে ডিভোর্সের চিঠি পাঠানোর পরেই হঠাৎ একদিন বড় মামার মোবাইলে ফোন করে বড় মামি যোগাযোগ করলো। বড় মামা নিজেই ফোন করে মাকে সে কথা বলেছিল। বাবা কাজ থেকে বাড়ি ফিরতেই মা বলল, এই জানো, দাদা ফোন করেছিলেন, বৌদির ব্যাপারে কয়েকটা কথা বলছিলেন। বাবা বললেন, কেন গো, মিউচুয়াল ডিভোর্সের পর তোমার দাদা যে বৌদিকে 10 লাখ টাকা দেবেন বলেছিলেন, তাতেও বুঝি তিনি খুশি নন, আরও বেশি টাকা দাবি করেছেন নিশ্চয়ই। মা শুনে খুব বিরক্ত হলো। একদমই না, বৌদিকে কতটা পাষাণ হৃদয় তুমি মনে করো বলো তো। বৌদি দাদাকে বলেছেন ডিভোর্স দেওয়া তার পক্ষে সম্ভবই না, তিনি আবার ফিরে আসতে চান। এত সহজে তিনি দাদাকে মুক্তি দিতে পারবেন না। দাদা তার প্রেশারের ওষুধ ঠিকমতো খাচ্ছেন কিনা এ কথা ভেবে তিনি রাত্রে ঘুমোতে পর্যন্ত পারছেন না। তার উপর মায়ের হার্টের অবস্থা খারাপ, ফুল গাছগুলোতে ঠিকমতো জল দেওয়া হচ্ছে কিনা কে জানে। না না, বৌদি বলেছেন এত দুশ্চিন্তা মাথায় নিয়ে তিনি কিছুতেই অন্য কারোর সঙ্গে সংসার বাঁধতে পারবেন না। অসুবিধে তো মানুষ মাত্রে থাকতেই পারে, দাদারও সেরকম একটা সমস্যা আছে, আর এটা অতি তুচ্ছ ব্যাপার। সমস্যাটার সমাধানও ইচ্ছে থাকলেই করে ফেলা যায়। অনাথ আশ্রম থেকে একটি শিশুকে দত্তক নিলেই তো ল্যাঠা চুকে যায়। বাবা তো সব শুনে হতবাক। সুকান্ত বলল, বাবা বললেন, দেখেছ সুদেষ্ণা, একেই বলে সংসারের মায়ার বাঁধন, চাইলেই এই বন্ধন এত সহজে ছিঁড়ে ফেলা যায় না। ইন্দ্রজিৎও সেই আশাতেই বুক বেঁধেছিল। ইন্দ্রজিৎ ভেবেছিল সে যেমন জিনিয়াকে ভালোবাসে, ঠিক তেমনি জিনিয়াও তাকে ভালোবাসে। ভালোবাসার আকর্ষণ নিছক শরীরী আবেগের অনেক ঊর্ধ্বে। তবুও ইন্দ্রজিতের মনে হয়েছিল বাবাকে যদি একবার বলতে পারত কথাটা। ডাক্তার দেখিয়ে কি এই সমস্যার সমাধান করা যায় না? যদিও সুকান্ত তাকে বলেছিল, তুই কি ভাবছিস ইন্দ্র, বড় মামা কি ডাক্তার দেখাননি? যখন বড় মামি প্রথম জানতে পেরেছিল কথাটা, তারপর রাগে দুঃখে চিৎকার করে গালাগালি করছিল বড় মামাকে, তখন মা বলেছিল, দাদা যদি একবার ডাক্তারের কাছে যেতেন, আমরা তো কিছুই জানতাম না। বড় মামি তখন কান্না জড়ানো গলায় বলেছিল, গিয়েছিল সুদেষ্ণা, গিয়েছিল। তোমার দাদা সেই 17 বছর বয়সে টিউশনি টাকা জমিয়ে বন্ধুদের সাথে করে ডাক্তারের কাছে গিয়েছিল। তিনি কলকাতার খুব নামকরা একজন ডাক্তার ছিলেন। তিনি তোমার দাদাকে বলেছিলেন যে এই অক্ষমতা দূর করা অসম্ভব, খোদার ওপর খোদকারি সবসময় করা যায় না, কখনো কখনো সেই সর্বশক্তিমানের কাছে ডাক্তারকেও হার স্বীকার করতে হয়। তবুও সব কিছু জেনে গো সুদেষ্ণা তিনি আমার সাথে এরকমটা করলেন। তার বন্ধুরা নাকি তাকে বলেছিলেন, আমাকে প্রচুর শাড়ি গয়না, হাত খরচা, যথেষ্ট স্বাধীনতা দিলেই নাকি আমি খুশি থাকব, কোনো সমস্যা হবে না, সুখে ভোগে থাকলেই নাকি মেয়েরা হ্যাপি থাকে। তাই উনি আমাকে বেড়াতে নিয়ে যাবেন, উপহার কিনে দেবেন, আমার জন্মদিনের পার্টির আয়োজন করবেন। ছি ছি, এসব শোনার আগে আমার মরণ হলো না কেন? তবুও ইন্দ্রজিৎ ঠিক করেছিল সে জয়েন্ট দিয়ে ডাক্তারি পড়বে। এই জটিল সমস্যার সমাধান তাকে করতেই হবে। কিন্তু তাই বা পারল কই? জিনিয়াকেও তো মুখ ফুটে বলতে পারেনি নিজের অক্ষমতার কথা। উচ্চ মাধ্যমিক পাশ করার পর জিনিয়া স্কটিশ চার্চ কলেজে ইংলিশে অনার্স নিয়ে ভর্তি হলো, আর ইন্দ্রজিৎ মেডিকেল কলেজে ডাক্তারিতে ভর্তি হলো। ডাক্তারি পড়ার সময় ইন্দ্রজিৎ নিশ্চিত হলো সে কখনো কোনো নারীকে পূর্ণ আনন্দ দিতে পারবে না। জিনিয়াকে এড়িয়ে চলার চেষ্টা করত ইন্দ্রজিৎ, কিন্তু কিছুতেই নিজেকে পুরোপুরি সংযত করতেও পারত না। ইন্দ্রজিতের উদাসীন থাকার মরিয়া চেষ্টা দেখে জিনিয়া তাকে বলেছিল, সবসময় এত মনমরা হয়ে থাকিস কেন রে ইন্দ্র? আমাকেও তো দেখছি কেমন একটা এড়িয়ে চলার চেষ্টা করছিস। ডাক্তারি পড়তে গিয়ে তুই কি কারোর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েছিস? ইন্দ্রজিৎ উত্তেজিত হয়ে দুম করে বলে ফেলেছিল, কি যে তুই বলিস না জিনিয়া, অন্য কাউকে মন আমি কি করে দেব রে? তোকে কি কোনোদিন ভুলে যেতে পারবো আমি? ঝপ করে লাফিয়ে এসে জিনিয়া ইন্দ্রজিৎকে জড়িয়ে ধরে বলেছিল, মনে থাকবে? ইংলিশে এমএ করার পর বিএড করলো জিনিয়া। ইন্দ্রজিৎও ততদিনে ডাক্তারি পাশ করে গেছে। জিনিয়ার বাবা একদিন ইন্দ্রজিৎকে ডেকে পাঠালেন। একটা টুথপিক দিয়ে দাঁত খোঁচাতে খোঁচাতে জিনিয়ার বাবা ইন্দ্রজিৎকে বলল, তোমার কাকিমা বলছিলেন তোমরা নাকি একে অপরকে পছন্দ করো। ইন্দ্রজিতের মনে হচ্ছিল তার পায়ের তলার মাটি কাঁপছে। ভাগ্যিস এই মুহূর্তে সে বসে আছে সোফার ওপরে, দাঁড়িয়ে থাকলে নিশ্চিত হাঁটু ভেঙে পড়ে যেত। জিনিয়ার বাবা উলুবেরিয়াতে স্টেট ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার, আর ইন্দ্রজিতের বাবা জুট মিলের সামান্য একজন স্টাফ। তাই অর্থনৈতিক বৈষম্যের কারণে ইন্দ্রজিৎ এমনিতেই জিনিয়ার বাবাকে ভয় পেত। তার ওপর শারীরিক অক্ষমতার কারণে তার সেই ভয় বেড়ে দ্বিগুণ হয়েছিল। ইন্দ্রজিৎকে চুপ করে থাকতে দেখে জিনিয়ার বাবা বললেন,
তুমি ডাক্তারি পাশ করে গেছো ইয়াং ম্যান, এখনও আমার এই সামান্য প্রশ্নটার উত্তর দিতে তুমি এতটা সংকোচ বোধ করছো? গ্রো আপ ইন্দ্র। জিনিয়া বাথরুমে ছিল, মাথায় তোয়ালে জড়িয়ে কচি মেয়ের মতো বাবার পাশে সোফার হাতলের ওপরেই বসে পড়ল জিনিয়া। আদুরে গলায় বলল, ও পাপা, তুমি তো জানোই ইন্দ্র ভীষণ আনস্মার্ট, আর এরকম ইন্ট্রোভার্ট ছেলেই তো আমার পছন্দ। দুম করে কোনো মেয়ের সঙ্গে জড়িয়ে যাবে না। ভিতুরামটা তো আমাকে দেখেও আজকাল একটু সরে সরে থাকে। বিমান ব্যানার্জি গলা খাকারি দিলেন। একমাত্র মেয়ের জন্য তারও এরকম ভীতু ছেলেই পছন্দ। ইচ্ছে মতো জামাইকে তিনি বশে রাখতে পারবেন, নইলে ইন্দ্রজিৎকে কি তিনি পাত্তা দিতেন? ছেলেটার তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলতে কিছুই নেই। বাপ ঠাকুরদার সম্পত্তি আছে, এরকম ছেলে বিমান বাবুর পছন্দ। কিন্তু তারা কি আর শ্বশুর বাড়িতে বশীভূত হয়ে থাকে? টাকা যে কথা বলে সে কথা বিমান বাবু জানেন। তবু ইন্দ্রজিৎকে যেন একটু বেশি চুপচাপ মনে হচ্ছিল বিমান বাবুর। ইন্দ্রজিতের দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বিমানবাবু বললেন, তাহলে তো তোমাদের বাড়িতে একদিন যেতে হয় ইন্দ্র। বিয়ের ব্যাপারে তোমার বাবা মায়ের সঙ্গেই আমাকে কথা বলতে হবে। ও বাবা, এত তাড়াহুড়ো করছো কেন? আর কিছুদিন পরেই তো জানতে পারবো যে স্কুলে চাকরিটা আমার হলো কি না। তারপর একটু বিন্দাস থাকবো, লাইফটা এনজয় করব। বিয়ে করা তো পালিয়ে যাচ্ছে না। জিনিয়ার কথা মতো ব্যাপারটাতে তখনকার মতো স্টে অর্ডার পড়ে গেল দেখে ইন্দ্রজিৎ হাঁপ ছেড়ে বাঁচল। ইন্দ্রজিৎ বলল, আমি এখন যাই তাহলে কাকু। কাকিমা প্লেট হাতে কিচেন থেকে বেরিয়ে এসে বললেন, তোমার জন্য ফিশ ফিঙ্গার বানিয়েছিলাম বাবা, এগুলো আগে খেয়ে নাও, তারপর যাওয়া নয় বাবা, এসো। জিনিয়া হাওয়া হাওয়াই জনপ্রিয় এই হিন্দি গানটা গুনগুন করতে করতে ছুটে এসে প্লেট থেকে একটা ফিশ ফিঙ্গার তুলে নিয়ে হাসতে হাসতে চলে গেল। কাকিমা বললেন, দেখেছো দিনকে দিন কি অসভ্য হয়েছে মেয়েটা। বিমান বাবু বললেন, আহ প্রতিমা, বোঝো না কেন? ওরা হচ্ছে খুব ভালো বন্ধু, আর একজন খুব ভালো বন্ধু বন্ধুত্বের খাতিরে সব রকম বেয়াদবি সহ্য করে নিতে পারে। এই ভরসা থেকেই তো এতটা সাহস পেয়েছিল ইন্দ্রজিৎ। জিনিয়ার কাছে বেমালুম লুকিয়ে গিয়েছিল নিজের অক্ষমতার কথা। ইন্দ্রজিৎ ভেবেছিল যেদিন সবটা প্রকাশিত হবে সেদিনও কিছুতেই জিনিয়া তাকে ফিরিয়ে দিতে পারবে না। বিএড কমপ্লিট করার 2 বছর পরও স্কুলে চাকরি পেল না জিনিয়া। কলকাতার অফিস পাড়ায় একটা অফিসে চাকরি পেয়েছিল জিনিয়া। মুকুন্দপুরের ফ্ল্যাটটা তখনও কেনেনি ইন্দ্রজিৎ। যশোর রোডের কাছে ইন্দ্রজিৎ তখন একটা ফ্ল্যাট ভাড়া করে থাকত। জিনিয়া বলল সেখানেই সে লিভ ইন করবে ইন্দ্রজিতের সাথে। কথাটা শুনে যথারীতি বেঁকে বসেছিল ইন্দ্রজিৎ। ছি, এত বড় কথাটা তুই আমাকে বলতে পারলি জিনি? কাকু কাকিমা জানে তোর এই উদ্ভট সিদ্ধান্তের কথা? জিনিয়া বলল, ইয়েস মাই ডিয়ার, অবভিয়াসলি পাপা মামি দুজনেই জানে কথাটা। মাসিমণি এসেই তো মাকে বুদ্ধিটা দিল। মাসিমণি বলল, আমার মনে হয় ওদের দুজনের বিয়ের আগে একসাথে কিছুদিন থেকে পরস্পরকে বুঝে নেওয়া দরকার। আজকাল তো কত কি দেখি, কত ভালোবাসাবাসি, কত বন্ধুত্ব, কিন্তু বিয়ের পর কিছুদিন যেতে না যেতেই সব ভালোবাসা নিমেষে উধাও। ইন্দ্রজিৎ নিজের মতামত প্রতিষ্ঠা করার চেষ্টা করে বলেছিল, ভালোবাসা হলো শাশ্বত জিনি, চিরন্তন, মায়ার বাঁধন। তা কখনো কোনো অবস্থাতে ভ্যানিশ হতে পারে না। হচ্ছে চারিদিকে দেখতে পাচ্ছি, আর তুই বলছিস পারে না? বাস্তবটাকে বুঝতে শেখ ইন্দ্র। আর এই লিভ ইন করাটাই হলো আমার বিয়ে করার প্রথম এবং প্রধান শর্ত। ইন্দ্রজিৎ দাঁত নিয়ে নিজের ঠোঁট কামড়ালো। ছেড়ে দে তাহলে, তোর আর আমাকে বিয়ে করে কাজ নেই, ভুলে যা আমাকে। জিনিয়া মাথা নাড়ল। তাই আবার হয় নাকি? ভুলে যা বললে কি ভুলে যাওয়া যায়? তুই হা করে ইল্লি বলতে পারবি? সত্যি বলছিস? আমাকে ছেড়ে তুই সত্যি কোথাও যাবি না? সামান্য হলে উল্লসিত হলো ইন্দ্র। জিনিয়া এক হাত দিয়ে ইন্দ্রকে বেষ্টন করে বলল, এই তোর গা ছুঁয়ে কথা দিচ্ছি ইন্দ্র, তোকে ছেড়ে আমি কখনো যাব না। পরের দিন শনিবার ছিল। সন্ধ্যের পরে জিনিয়া সব লাগেজ নিয়ে চলে এসেছিল ইন্দ্রজিতের ফ্ল্যাটে। তারপর তোয়ালে নিয়ে ঢুকে গিয়েছিল বাথরুমে। বলেছিল, আমি বিরিয়ানি নিয়ে এসেছি, দাঁড়া আগে স্নানটা সেরে আসি। গায়ে তোয়ালে জড়িয়ে জিনিয়া বেরিয়েছিল বাথরুম থেকে। ওর শ্যাম্পু করা চুল থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছিল। তোয়ালে ছাপিয়ে উপচে পড়ছিল জিনিয়ার যৌবন। ইন্দ্রজিতের বুকের মধ্যে তোলপাড় হচ্ছিল, কিন্তু পরক্ষণে সে কথাটা মনে পড়ল ইন্দ্রজিতের। আনন্দের চূড়ায় পৌঁছতে সে অক্ষম। কথাটা মনে আসতেই নিজেকে সংযত করেছিল ইন্দ্রজিৎ। জিনিয়া নিজেকে আয়নায় দেখল, তারপর বলল, হা করে দেখছিস কি? যা ভাগ, বাইরে ব্যালকনিতে গিয়ে দাঁড়া। আমি কি তোর সামনে চেঞ্জ করব নাকি? ইন্দ্রজিৎ বড় করে নিঃশ্বাস নিল। ও শিওর শিওর বলে ইন্দ্রজিৎ বাইরে এসে দাঁড়ালো, যেন পালিয়ে বাঁচল। ব্যালকনিতে দাঁড়িয়ে ইন্দ্রজিৎ একটা বিষয়ে আপাতত নিশ্চিত হলো। বিয়ের আগে জিনিয়া অন্তত তার সঙ্গে দাম্পত্য সম্পর্ক স্থাপন করতে চাইবে না।
2 মিনিট পরে জিনিয়া তাকে মুখ বাড়িয়ে ডাকলো, চলে আয় চটপট, বিরিয়ানিটা কিছুটা গরম আছে এখনো। খানিকটা বিরিয়ানি মুখে পড়ে জিনিয়া বলল, তুই সত্যি আমাকে ভালোবাসিস তো ইন্দ্র? ইন্দ্র অবাক হয়ে বলল, তার মানে? জিনিয়া মুখ টিপে হাসল, স্বাগতাকে মনে আছে তোর? ইন্দ্রজিৎ বলল, হ্যাঁ মনে আছে, কেন বলতো? স্বাগতাও কি কারোর সাথে লিভ-ইন করছে নাকি? না, স্বাগতার বিয়ে হয়ে গেছে। স্বাগতা বলছিল অ্যাটাচড বাথ থেকে স্বাগতা যখন স্নান সেরে তোয়ালে জড়িয়ে বেরোয় তখন ওর বর ওকে চুমোয় চুমোয় ভরিয়ে দেয়, তারপর একটা অসীম সুখের সাগরে হারিয়ে যায় দুজনে। কিন্তু আমি যখন তোয়ালে জড়িয়ে বেরিয়ে এলাম ওয়াশরুম থেকে তখন তুই দূরে সরে দাঁড়িয়েছিলি। আমার কিন্তু আয়নায় নিজেকে দেখে মনে হলো আমি স্বাগতার চেয়ে অনেক বেশি অ্যাট্রাকটিভ, তাই তোকে জিজ্ঞাসা করলাম কথাটা, তুই সত্যি আমাকে ভালোবাসিস তো? ইন্দ্রজিৎ আতলামি করার চেষ্টা করলো, শুধু শরীর আর শরীর, তোর কি মন নাই কুসুম? জিনিয়া গালে হাত দিল, বাপরে তুই কি সাহিত্য চর্চাও করছিস নাকি রে? রাতে বিছানায় দুজন পাশাপাশি শুয়ে পড়ল। ইন্দ্রজিৎ বলল, মাঝখানে কিছু একটা রেখে দিতে পারিস। জিনিয়া বলল, কোনো দরকার নেই। সারাদিন দুজনেরই প্রচুর ধকল গেছে। বিছানায় শুয়ে জিনিয়া হাই তুলল। ইন্দ্রজিৎ বলল, আমি ঠিক করেছি মুকুন্দপুরে ফ্ল্যাট কিনব, তারপর বাবা মাকে নিয়ে আসব। জিনিয়া বলল, কাকু তো ফুলেশ্বরে জমি কিনেছেন, সেখানেই বাড়ি করে থাকবেন, আমাদের সাথে থাকবেন কেন? ইন্দ্রজিৎ হাসল, ছেলেকে ছেড়ে ওনারা থাকতে পারবেন? মা তো আমাকে বলেই রেখেছে যে একসাথে থাকবে। তুই তো কয়েক বছর হলো আলাদা হয়েছিস, আর বিয়ের পরই তোর মাকে ফ্ল্যাটে নিয়ে আসতে হবে। উনি থাকলে আমরা যখন তখন পরস্পরকে জড়িয়ে ধরে ঘনিষ্ঠ হতে পারবো। ইন্দ্রজিৎ বিরক্ত হয়ে বলল, তুই দেখছি ওসব ছড়া কিছু বুঝিস না। জিনিয়া বলল, আরে প্রথম প্রথম একটু প্রাইভেসি দরকার হয়। আরও 2-4টে এলোমেলো কথাবার্তার পর ঘুমিয়ে পড়ল দুজনেই। ঘুমানোর আগে জিনিয়া বলল, সকালে আমাকে জড়িয়ে ধরে ঘুম থেকে তুলে দিতে হবে। মা তো ওভাবেই আমার ঘুম ভাঙায়, তা নইলে আমার আবার উঠতে ইচ্ছে করে না। পারবি তো? ভোর ঠিক 4টের সময় ঘুম ভাঙল ইন্দ্রজিতের। ফ্রেশ হয়ে কিছুক্ষণ ব্যায়াম করল ইন্দ্রজিৎ, তারপর কফি বানিয়ে বেডসাইড টেবিলের ওপর রাখল। কাঁপা কাঁপা পায়ে বিছানায় জিনিয়ার পাশে এসে বসল ইন্দ্রজিৎ। আলতো হাতে জিনিয়াকে জড়িয়ে ধরে ঠোঁটের ওপর ঠোঁট রেখেই মুহূর্তের মধ্যে সরিয়ে নিল। জিনিয়া পিটপিট করে তাকিয়ে বলল, ব্যাস হয়ে গেল। ইন্দ্র প্লিজ, তুই আজ আমাকে এত আদর কর যেন আমি কখনো তা ভুলতে না পারি। ইন্দ্রজিৎ যে ওদের লক্ষ্য করেছে সেটা কি কিছু বুঝতে পেরেছে জিনিয়া? একবার যেন ওর দিকে তাকালো মনে হলো। আজ এমনি একটু ঘুরতে বেরিয়েছিল ইন্দ্রজিৎ, রাস্তায় বেরিয়ে দেখল বাচ্চা মেয়েটির সাথে জিনিয়া আজ একাই ঘুরছে। সেই দ্বিতীয় মহিলা যাকে বাচ্চা মেয়েটা মাম বলে ডাকছিল সে আজ নেই। তাহলে কি ওই মহিলাটির সাথে এখানে এসে আলাপ হয়েছে জিনিয়ার? না, সেটা হতে পারে না। সেক্ষেত্রে ওই বাচ্চা মেয়েটা মহিলাকে মাম বলে ডাকত না। ইন্দ্রজিৎ দেখল তাদের মধ্যে দূরত্ব এখন অনেকটাই কম। জিনিয়া যেন একদৃষ্টে তাকিয়ে আছে তারই দিকে। গায়ে যেন শৈত্য প্রবাহ খেলে গেল ইন্দ্রজিতের, ঠিক সেই দিনের মতো। ইন্দ্রজিৎ তাড়াতাড়ি একটা রেস্টুরেন্টে ঢুকে গেল। সেদিন ঠিক ভোর 4:50 জিনিয়াকে জড়িয়ে ধরে ঘুম থেকে তোলার পর জিনিয়া আবদার করেছিল তাকে উষ্ণতায় ভরিয়ে দিতে। ইন্দ্রজিৎ তখন কোনো রকমে জিনিয়াকে বলেছিল, তুই আমাকে ক্ষমা কর জিনি, আমি পারবো না। জিনিয়া বলেছিল, কেন পারবি না কেন? আইনত আমরা স্বামী স্ত্রী নই বলে? ইন্দ্রজিৎ মাথা নিচু করে বসেছিল। আমি পারবো না, বুঝেছিস জিনি, কারণ আমি পারি না। সেটা এতদিন বলিসনি কেন? আজই বা কেন এভাবে আমাকে উত্তেজিত করলি? আমার ভুল হয়ে গেছে জিনি, এসব না করেও কি আমরা একসাথে থাকতে পারি না, শুধুমাত্র ভালোবাসার মানুষ হয়ে? জিজ্ঞাসু চোখে তাকিয়েছিল ইন্দ্রজিৎ, উত্তর দেয়নি জিনিয়া। রেস্টুরেন্টে বসে আজও ঠিক সেদিনের মতো ইন্দ্রজিতের মনে হলো গলার কাছে একখণ্ড বরফ যেন তাকে বাকরুদ্ধ করে দিতে চাইছে চিরজীবনের মতো। জিনিয়া এসে দাঁড়িয়েছে তার সামনে, জিনিয়ার চোখের তলায় কালি। জিনিয়া তার টেবিলের সামনে চেয়ার টেনে বসল, তারপর বাচ্চা মেয়েটিকে একটি চেয়ারে বসিয়ে দিল। বাচ্চাটির কানে ইয়ারফোন গোজা আছে, এক মনে মোবাইল দেখছে মেয়েটি। যাক, মেয়েটি যে তাদের কথা শুনতে পাবে না এটা ভেবেই ইন্দ্রজিৎ আশ্বস্ত হলো। জিনিয়ায় নিস্তব্ধতা ভাঙল। গতকাল থেকে লক্ষ্য করছি তোকে, আমাকে দেখেই পালাতে চাইছিস কেন? আশ্চর্য তো, মনে মনে বলল ইন্দ্রজিৎ। যাবার আগে তুই নিজেই তো চিঠিতে আমাকে লিখে গিয়েছিলি আমি যেন ভুলেও কখনো তোর সাথে যোগাযোগ করার চেষ্টাও না করি। ইন্দ্রজিৎ হাসল, না না, পালাতে যাব কেন? আজকাল একা একা সময় কাটাতে বেশ লাগে, তাই আর কি। আমার কথা বাদ দে, তোর খবর বল। মোহিতবাবু নিশ্চয়ই ভীষণ ব্যস্ত, অত বড় বিজনেস, এরকমটা হওয়াই তো স্বাভাবিক। তাই একা একাই মেয়েকে নিয়ে বেড়াতে চলে এলি? জিনিয়া মাথা নিচু করল। পারলাম না রে। কি পারলি না?
বিয়ের পর চাকরিটা ছাড়তে হলো তো। আমি তোকে প্রথমেই বলেছিলাম আমার মতো এত স্বাধীনতা তোকে কেউ দেবে না। চাকরি ছাড়লে খাবো কি ইন্দ্র? তুই পারিসও বটে যিনি। মোহিত বাবুর কি টাকার অভাব? তোর মাসিমণি তো সব দিক দেখে শুনে বিয়ে ঠিক করেছিলেন। তিনি তো আর আমার মতো চালচুলোহীন বাউন্ডুলে নন। ওদের যে সংযমের খুব অভাব ইন্দ্র, তাই অসংযত জীবনযাপনের জন্য টাকার প্রয়োজনও ছিল অনেক। থাক না যিনি, বাবা বলতেন কারো অনুপস্থিতিতে তাকে নিয়ে আলোচনা করাটা অভদ্রতা। কাকু কাকিমা কেমন আছেন ইন্দ্র? নেই রে, দুজনেই চলে গেছেন। তোর মতো মেয়ে আমাকে ছেড়ে কেন চলে গেল সেটা বুঝতে গিয়ে মা বাবা দুজনেই আমাকে ভুল বুঝেছিল। ওরা ভেবেছিল তুই দুদিনের জন্য আমার কাছে থাকতে এসেছিলি, আর সেই সুযোগে আমি তোর শ্লীলতা হানি করেছি। আসল কথাটা আমিও তাদের কোনোদিনও বলতে পারিনি। মা বাবা আমার সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা নিয়েই পৃথিবী থেকে বিদায় নিলেন। ও সব বাদ দে, তোর কথা বল। এটা বুঝি তোর মেয়ে? কি নাম রেখেছিস ওর? হ্যাঁ রে, আমার মেয়ে। ওর নাম ইন্দ্রাক্ষী। আমি ওকে আখি বলে ডাকি। ইন্দ্রাক্ষী? আশ্চর্য হলো ইন্দ্রজিৎ। মীনাক্ষী নামটাই তো বেশি পারফেক্ট হতো। ইন্দ্রজিৎ অবশ্য মুখে কিছু বলল না। তোর সঙ্গে আর একজন মহিলা ছিলেন না? হ্যাঁ, উনি আমার বড় যা। দিদি বলতে গেলে মানুষ করেছে আখিকে, তাই দিদিকেও মাম বলে ডাকে। আসলে দিদির মাইগ্রেন আছে তো, সেজন্যই খুব মাথার যন্ত্রণা করছে সেই সকাল থেকেই। এখন একটু ভালো আছে, তাই আমাকে বলল, জিনিয়া তুই একবার আমার মামকে বরং বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আয়। বাহ, বড় জায়ের সাথে তাহলে তোর খুব বন্ধুত্ব বল? হ্যাঁ, আমরা তিনজনই তো এখন থাকি একসাথে, আমি, দিদি আর আখি। বুঝলাম না। কথাটা ইন্দ্রজিৎ বলার সাথে সাথেই হুলুস্থুল কাণ্ড বেঁধে গেল। একটি লোক হিন্দিতে বলতে লাগলো, বাচ্চার খেয়াল রাখতে পারবেন না, তবু যে বাচ্চা কেন নেন আপনারা, সেটাই তো আমি বুঝি না। কখন চুপিসারে উঠে গেছে ইন্দ্রাক্ষী তা ওরা দুজনের কেউই খেয়াল করেনি। মুখ থুবড়ে মেঝের ওপর পড়ে গেছে ইন্দ্রাক্ষী। তার থুতনি আর কপালের অনেকটা জায়গা কেটে গিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। ছুটে গিয়ে তাকে কোলে নিল ইন্দ্রজিৎ। রুমাল দিয়ে থুতনিটা আপাতত বেঁধে দিল। তারপর হোটেলে রাখা ফার্স্ট এড বক্স থেকে তুলো আর ব্যান্ডেজ দিয়ে কপালটা কোনো রকমে বেঁধে দিল। ইন্দ্রজিৎ বলল, আমার হোটেল একদম সামনে, একবার আয় প্লিজ, আমি ড্রেসিং করে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেব। ইন্দ্রাক্ষীকে কোলে নিয়ে হোটেলের ঘরে ঢুকল ইন্দ্রজিৎ। ড্রেসিং করার পরে বলল, চল তোদের পৌঁছে দিয়ে আসি, তোদের রুমে গিয়ে ইঞ্জেকশনটা পুশ করব। জিনিয়া বলল, তাই চল। ইন্দ্রজিতের কোলে ইন্দ্রাক্ষীকে নেতিয়ে পড়ে থাকতে দেখে ধর্মর করে উঠে বসল জিনিয়ার বড় যা মোনালি। বিচলিত স্বরে বলল, কি হয়েছে আমার মামের? ইন্দ্রজিৎ বলল, পড়ে গিয়ে কেটে গেছে বৌদি, আপনি চিন্তা করবেন না। মোনালি অনুযোগের সুরে বলল, নিশ্চয়ই এই ভদ্রলোকের সঙ্গে গল্প জুড়ে দিয়েছিলি, আমার মামের খেয়াল রাখিসনি তুই, তাই তো এমনটা হলো। জিনিয়া কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে থাকলো। ইন্দ্রাক্ষীকে বিছানায় শুয়ে দিয়ে ইঞ্জেকশন দেবার পর ইন্দ্রজিৎ দেখল তার আঙুল ধরে আছে ইন্দ্রাক্ষী। জড়ানো গলায় বলল, তুমি যাবে না? খানিক পরে ইন্দ্রাক্ষীর মুঠো থেকে নিজের আঙুল মুক্ত করল ইন্দ্রজিৎ। জিনিয়া বলল, চলে যাচ্ছিস ইন্দ্র? আমার মেয়ে কিন্তু তোকে থাকতে বলল, আর মেয়ে কিন্তু তার মায়ের মতোই জেদি। ঘুম থেকে উঠে তোকে দেখতে না পেলে ও এত কাঁদবে যে তখন কিন্তু আমি ওকে কিছুতেই ভোলাতে পারবো না। ইন্দ্রজিৎ নিরুচ্চারে বলল, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। মায়ের মতো হয়েছে যখন, তখন তো খুব সহজেই ভুলে যেতেও পারবে সব কিছুই। মোনালি হেসে বলল, আপনারা বুঝি অনেক দিনের বন্ধু, সেই ছেলেবেলা থেকে? আপনার অনেক গল্প শুনেছি জিনিয়ার কাছে, আপনি নিশ্চয়ই ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ বলল, তাই সব শুনেছেন? মোনালি মাথা নিচু করল। আপনি রাগ করলেন? ইন্দ্রজিৎ ঠোঁটের কোণে চাপা কষ্ট লুকিয়ে হাসল। আমার সম্পর্কে সবটাই যখন আপনার জানা, তাহলে নতুন করে আলাপ করার তো কিছু নেই। আমি তাহলে এখন যাই, কাল সকালে বরং আখিকে এসে দেখে যাব। জিনিয়া ব্যস্ত হয়ে বলল, কিন্তু আমার কথা যে তোকে কিছুই বলা হলো না। মোনালি বলল, তোর কথা আর নতুন করে উনি কি শুনবেন? এতক্ষণে উনি হয়তো নিজেই সবটুকু বুঝে ফেলেছেন। এ তো ঘর ভাঙা বাঙালি মেয়েদের চিরপরিচিত চেনা গল্প। বাপের বাড়ি থেকে আরও টাকা নিয়ে আসার জন্য অত্যাচার, এরপর অন্য মেয়েকে নিয়ে স্বামীর পরকীয়া দেখার পরেও জোর জবরদস্তি সে স্বামীর কাছেই ভোগ্য বস্তু হয়ে তার লালসা মেটাতে হবে। ইন্দ্রজিতের ভালো লাগছিল না মোটেও এসব কথা শুনতে। গম্ভীরভাবে বলল, সেসব তো আপনারা চুকিয়ে দিয়েই এসেছেন মনে হয়, এখন নিজেদের মতো করে ভালো থাকুন। সেই চেষ্টাই তো করি, জিনিয়া বলল। তবু সেই রাতগুলোর কথা মনে পড়লে নিজেকে ধর্ষিতা বলে মনে হয়, চরম অপমান লাগে। মোনালি বলল, তবু তো মামকে পেয়েছিস জিনি,
আমিও তাই তোর মেয়ের ওপর ভাগ বসাতে পারলাম। আমার মেয়েটাকে তো ওরা পৃথিবীর আলো পর্যন্ত দেখতে দিল না। চমকে তাকালো ইন্দ্রজিৎ। কি বলছেন ভদ্রমহিলা? জিনিয়ার শ্বশুরবাড়ির লোকেরা তো সাক্ষাৎ অমানুষ। জিনিয়ার বড় জায়ের কন্যা ভ্রূণ পর্যন্ত হত্যা করেছিল এরা। ইন্দ্রজিৎ বলল, আপনারা কি দুজনে ডিভোর্স নিয়েছেন? হ্যাঁ ভাই, জিনিয়ার জন্যই এটা সম্ভব হয়েছে, নইলে আমি তো আর চাকরি করি না। ওখানেই পচে মরতে হতো আমাকে খুন করে আর একটা বিয়ের ছক কষিয়েও ফেলেছিল। ওদের তো ছেলের দরকার ছিল। ইন্দ্রজিৎ ইতস্তত করে বলল, একটা কথা বলতে পারি ম্যাডাম, যদি আপনি কিছু মনে না করেন? জিনিয়া বলল, দিদি মাটির মানুষ, কি বলবি বল না। ইন্দ্রজিৎ বলল, দোষটা মেয়ে এবং তাদের বাপের বাড়ির লোকেদের। আপনারাই বা পণ দিয়ে বিয়ে করতে রাজি হন কেন? মোনালি কোনো উত্তর দিতে পারল না। বিয়ের ব্যাপারে তার মা বাবার সিদ্ধান্তকে তাকে মেনে নিতে হয়েছিল। জিনিয়া বলল, ওরা যে নগদ হিসেবে 15 লাখ টাকা আর 20 ভরি গয়না চেয়েছে, সেসব আমি কিছুই জানতাম না রে। তুই হয়তো কথাটা বিশ্বাস করবি না, আর আমাকে বিশ্বাস না করাই তো তোর পক্ষে স্বাভাবিক। ওসব পুরনো কথা ভুলে যা জিনি। বলেই বলল, এখন উঠি রে, কাল সকালে এসে আখির সাথে গল্প করব। পরের দিন সকালে একটা মিল্ক চকলেট নিয়ে আখির সাথে দেখা করতে এলো ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎকে দেখে উঠে বসল আখি। ইন্দ্রজিৎ আখির হাতে চকলেটটা দিতেই আখির মুখে খুশিরা ঢেউ তুলল। আখি বলল, এটা আমার ভীষণ ফেভারিট আঙ্কেল, তুমি জানলে কি করে? ইন্দ্রজিৎ বলল, ছোটবেলায় এটা তোমার মায়েরও ফেভারিট ছিল। তুমি নিশ্চয়ই ফ্রুট জুস খেতেও খুব পছন্দ করো। আখি বলল, আমি আর মা দুজনেই ফ্রুট খেতেই খুব ভালোবাসি। গোটা একটা তরমুজ পেলে আমি আর মা তো ওটা দিয়ে লাঞ্চ করে নিতে পারি। মোনালি বলল, তোরা গল্প কর, আমি ওকে ফ্রেশ করিয়ে নিয়ে আসি। আখিকে নিয়ে মোনালি চলে যাবার পর জিনিয়া বলল, ওর বাবার পছন্দ অপছন্দগুলো ভীষণ আলাদা ছিল রে। তেল ঝাল মশলা দিয়ে গড়গড়ে করে রান্না না করলে খেতেই চাইতো না। ইন্দ্রজিৎ বলল, এসব ছোটোখাটো বিষয়গুলো একটু মানিয়ে নিতে হয় জিনিয়া। অবশ্য কেউ যদি ক্রমান্বয়ে টাকা চাইতে থাকে, তাহলে অবশ্য তার থেকে সরে আসাই শ্রেয়। মেয়েটাকে পর্যন্ত সহ্য করতে পারতো না জানিস। বলতো, এই মেয়ের বিয়ে দিতে গিয়ে কত টাকা খরচ হয় কে জানে। যাও, এখনই তোমার বাবার কাছ থেকে 30 লাখ টাকা নিয়ে এসো। তারপর মারধর, এবং ওই প্রচণ্ড মারধরের পর মোহিত আমার সাথে মিলিত হতেও চাইতো। তার আগে পায়ে ধরে ক্ষমা চাইতে আসতো। সেটা ছিল ওর আর একটা নাটক। মেয়েদের নিয়ে হোটেলে ফুর্তি করত। বাড়ির কাজের মেয়েটা নিচু হয়ে ঘর মুছতে এলেই তার দিকে পর্যন্ত লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকত। কানে আঙুল দিল ইন্দ্রজিৎ। বলল, তুই চুপ কর জিনি। লোকটা একেবারে পারভার্ট ছিল রে। জিনিয়া বলল। ইন্দ্রজিৎ বলল, উনি মেয়ের সঙ্গে দেখা করতে আসেন না? না, মেয়েকে নিয়ে বেরিয়ে আসার সময় মোহিত বলেছিল আপদ বিদায় হচ্ছে। ইন্দ্রজিৎ বলল, চলে এসে ভালোই করেছিস। আমার বাবা বলতেন, যে পুরুষ মানুষের তার বাবার প্রতি শ্রদ্ধা নেই আর কন্যার প্রতি স্নেহ নেই, সে একটা নরপিশাচ। শেষের কথাগুলো কানে গেল আখির। সে ততক্ষণে ফ্রেশ হয়ে ফিরে এসেছে। জল ভরা চোখে আখি বলল, শুনলে তো আঙ্কেল, আমার পাপা আমাকে ভালোই বাসে না। স্কুলের সব বন্ধুরা বলে পাপা ওদের বেস্ট ফ্রেন্ড, ওদের বডিগার্ড। আমার কোনো বেস্ট ফ্রেন্ড নেই, বডিগার্ডও নেই, তাই তো আমি কাল পড়ে গেলাম। ধুর পাগলি, অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, বডিগার্ড থাকলে অ্যাক্সিডেন্ট হবে না, এ কথা তোমার মনে হলো কেন? দুহাত দিয়ে চোখের জল মুছল ইন্দ্রাক্ষী। বডিগার্ড থাকা ভীষণ দরকার, তুমি কিচ্ছু জানো না। আমাকে ইলোরা বলেছে, সেজন্যই তো ওর মা আবার বিয়ে করেছে। ইলোরা বলেছে, মাকে তো বিয়ে করতেই হতো, নইলে মাঝে একা হয়ে যাবে। তাছাড়া একজন গার্ডিয়ান থাকলে আমরা পিসফুলি থাকতে পারবো। আবার ধরো ইন্দ্রাক্ষী সেই স্ট্রেঞ্জার এসে হয়তো তোমাদের পিস নষ্ট করে দিল। ইন্দ্রাক্ষী গম্ভীরভাবে বলল, এটা তুমি ঠিক বলেছ আঙ্কেল, কিন্তু কি জানো আঙ্কেল, খারাপ লোক আমি দেখলেই বুঝতে পারি। ইন্দ্রজিৎ বলল, কিভাবে? ইন্দ্রাক্ষী বলল, বাজে লোকেরা তোমার কোনো প্রবলেম দেখলেই তোমাকে ফেলে দিয়ে পালিয়ে যাবে। ইন্দ্রাক্ষী কথাটা বলতেই ইন্দ্রজিৎ জিনিয়ার মুখের দিকে তাকালো। জিনিয়া মুখ নিচু করলো। একদিন তার একটা প্রবলেম দেখেই তো পালিয়ে গিয়েছিল জিনিয়া। ইন্দ্রাক্ষী আবার বলল, কাল কিন্তু তুমি আমাকে ফেলে পালিয়ে যাওনি আঙ্কেল, তুমি খুব ভালো। তোমার কোনো বেস্ট ফ্রেন্ড নেই আমার মতো, তাই না? ইন্দ্রজিৎ কঠিন স্বরে বলল, না, নেই, কোনোদিনও ছিলও না। মা আর বাবা ছাড়া কেউ কখনো আমাকে ভালোবাসেনি। এছাড়া কেউ যদি আমায় ভালোবাসি বলেও থাকে, তবে সে মুখোশ পরে নাটক করেছে। জিনিয়া উদাস চোখে তাকালো। ঠিকই তো বলেছে ইন্দ্র। যদি সত্যি সে কোনোদিন ইন্দ্রকে ভালোবাসত, তাহলে ওই সামান্য কারণের জন্য ওইভাবে একটা চিঠি লিখে সে কি কোনোদিন চলে আসতে পারত?
মাসিমণির এনে দেওয়া সম্বন্ধের সাথে বিয়ে করার কথা ভাবতে পারত, তাও কিনা সেটা নিজের শারীরিক সুখের জন্য। ইন্দ্রাক্ষী বলল, আমার তো পাপাও নেই, তবে দুজন মা আছে। মোনালি হাসল, কিন্তু বডিগার্ড পাওয়া যাবে কি? বলে জিনিয়াকে ঠেলা মারল মোনালি। মুখে যাই বলিস না কেন, তোরা কিন্তু এখনও দুজন দুজনকে ভালোবাসিস। বিশেষ করে ইন্দ্রজিৎ বাবু কিন্তু তোকে এখনও ভুলতে পারেননি। জিনিয়া বলল, তুমি ভুল জানো দিদি, উনি আমাকে ঘৃণা করেন। মোনালি বলল, সেটা তো আমি ইন্দ্রজিৎ বাবুর চোখ দেখেই বুঝতে পারছি। ওরে, ভালোবাসার কথা কি মুখে বলতে হয় রে? গনগনে দুপুরে রোদে দাঁড়িয়ে কি আকাশের দিকে তাকিয়ে দেখতে হয় মাথার ওপর সূর্য আছে কি না? জিনিয়া বলল, এসব কথা বলো না দিদি, ইন্দ্র তাহলে আমাকে আরও খারাপ ভাবে। ইন্দ্র ভাববে আজ নিজের স্বার্থ রক্ষার জন্যই আমি এ কথা বলছি। কানে ইয়ারফোন গুজে ইন্দ্রাক্ষী বলল, তোমরা খালি ঝগড়াই করো, আমি বরং একটু গান শুনি। তিনজনই হেসে ফেলেছে ইন্দ্রাক্ষীর কথা শুনে। ইন্দ্রজিৎ বলল, তুমি কিন্তু এখানে চুপটি করে বসে থাকবে আখি। মোনালি বলল, আমি একটু বাথরুম থেকে আসছি। ইন্দ্রজিৎ চাপা স্বরে বলল, তুই তো ঠিক কথা লিখেছিলি চিঠিতে। এক বিছানায় শুলে আমরা উত্তেজিত হয়ে পড়ব, আর বিয়ের পর বিছানা আলাদা করলে মনে হবে লোডশেডিং হয়ে গেছে। জিনিয়া বলল, আমি আজ আর তোর সাথে কোনো চাতুরি বা ছলনা করতে চাই না। শুধু বলছি, আমি তোর সাথে যে অন্যায় করেছিলাম সেটা কি কোনোভাবেই ক্ষমা করা যায় না? ইন্দ্রজিৎ বলল, সেদিক দিয়ে ভাবতে গেলে অন্যায় তো আমিও করেছিলাম জিনি। নিজের অক্ষমতার কথা তো আমি কৈশোরকালেই জেনে গিয়েছিলাম। সেটা কি গোপন রাখা আমার উচিত হয়েছিল? ইন্দ্রাক্ষী কান থেকে ইয়ারফোন খুলে বলল, আচ্ছা মণিমা, তোমরা কি ঝগড়া করেই যাবে? ভাব করতে পারছো না? মাম বলছিল তোমরা নাকি চাইল্ডহুড ফ্রেন্ড। আমিও তো ফ্রেন্ডের সাথে ঝগড়া করি, আবার ভাব করেও নি। ইন্দ্রাক্ষীর পিঠে হাত রাখল ইন্দ্রজিৎ। আচ্ছা, আমার বুড়িমা যা বলবে তাই হবে, আমরা না হয় ভাব করেই নিলাম। ঠিক তো? আমি যা বলবো তোমরা সেটাই করবে তো? ইন্দ্রজিৎ বলল, করব করব করব, 3 সত্যি। ইন্দ্রাক্ষী বলল, কথা দিলে কিন্তু, কথার খেলাপ কিন্তু বাজে লোকেরা করে। জিনিয়া বলল, কথা দিলাম তো মা, আর ঝগড়া করব না। ইন্দ্রাক্ষী বলল, আমি যা বলবো সেটাই তোমাদের করতে হবে। বলেই ইন্দ্রজিতের গলা জড়িয়ে ধরল ইন্দ্রাক্ষী। বেস্ট ফ্রেন্ড হিসেবে আমার তোমাকেই চাই। আর কিন্তু না বললে চলবে না আঙ্কেল, তুমি আমাকে প্রমিস করেছো যে আমার সব কথা শুনবে। ইন্দ্রজিৎ বলল, নিশ্চয়ই শুনবো মা, তোমার সব কথা শুনবো। মেয়েটার চোখের কোণে দুঃখেরা যেন সার বেঁধে দাঁড়িয়ে আছে। কয়েকটা ঘন্টার মধ্যে যেন মেয়েটার সাথে মায়ার ইন্দ্রজালে জড়িয়ে গেছে ইন্দ্রজিৎ। তাহলে ওই আঙ্কেল যেমন ইলোরা আর অনুষ্কা আন্টির বডিগার্ড হয়েছে, তুমিও তেমনি আমার বডিগার্ড হয়ে যাও। আমার মণিমাকে তুমি লাইফ টাইম পার্টনার করে নাও। জানো মাম আমাকে কি বলছিল? তোমরা দুজনে এত ভালো ফ্রেন্ড ছিলে যে তোমার নামের সাথে মিলিয়ে মণিমা আমার নামও রেখেছিল। তোমার নাম ইন্দ্রজিৎ আর আমি ইন্দ্রাক্ষী। কিন্তু তুমি বুঝতে পারছো না আখি। ইন্দ্রজিৎ বলল, তোমার মা আমার সাথে আনইজি ফিল করে। সেটা তো অনেক দিন আগে বলেছিল, যখন তোমার সাথে ঝগড়া করেছিল। এখন তো রিপেন্ট করে। জিনিয়া অনুতপ্ত। জিনিয়া সত্যি অনুশোচনা করে তার কৃতকর্মের জন্য, মনে মনে বলল ইন্দ্রজিৎ। কিন্তু ভুল তো একা জিনিয়া করেনি, তার নিজের কি কোনো অন্যায় ছিল না? ইন্দ্রজিৎ দেখল সুকান্ত মোবাইলে কল করেছে। ফোন রিসিভ করতেই সুকান্ত বলল, থাকিস কোথায় বলতো? যাই হোক, কাল আমার বাড়িতে আসছিস তো? আকস্মিক নানা অপ্রত্যাশিত কথাবার্তায় ইন্দ্রজিৎ একটু অন্যমনস্ক। তাকে চুপ করে থাকতে দেখে সুকান্ত বলল, কি রে, চুপ করে আছিস কেন? একেবারে যে ফিউজ হয়ে গেলি? ইন্দ্রজিৎ বলল, লোডশেডিং। সুকান্ত বলল, কি বলছিস তুই? আমি কিছুই বুঝতে পারছি না। পাওয়ার কাট হয়েছে? ফোনের চার্জ শেষ হয়ে গেছে? ইন্দ্রজিৎ বলল, একদা যে বলেছিল আমি তার জীবনে লোডশেডিং। সুকান্ত উত্তেজিত হয়ে বলল, জিনিয়া ব্যানার্জির কথা বলছিস? দার্জিলিং এসে বুঝি দেখা হয়ে গেল তার সাথে? ইন্দ্রজিৎ বলল, শুধু তার সাথে নয়, সঙ্গে তার দিদি এবং মেয়েও আছে। শুধু মোহিত বাবু নেই। মেয়ে বলছে তাদের একজন বডিগার্ড চাই। বলিস কি? মেয়ে যখন বলছে তখন আশা করি মেয়ের মায়েরও তাতে সমর্থন আছে। দেরি করিস না ভাই, ঝুলে পড়। এবার ফিউজ মনে হয় আর কাটবে না। লোডশেডিং তো মাঝে মাঝে হতেই পারে, সেজন্যই মেয়েদের সাথে একজন বডিগার্ড থাকাও দরকার। বলছিস? একদম। তাহলে তোর বাড়িতে আর যাচ্ছি না, একেবারে কলকাতাতেই ফিরছি। অবশ্যই। শুভস্য শীঘ্রম। এই শোন ইন্দ্র, শুভ দিনটাতে পুরনো বন্ধুদের সবাইকে ফ্যামিলি সহ আসতে বলছিস তো? ভুললে চলবে না কিন্তু। কবজি ডুবিয়ে খাবো তোর বিয়েতে। ইন্দ্রজিৎ হাসল।
কি যে বলিস, তোদের আমি ভুলে যাব কি করে ভাবলি তোরা? আজ পর্যন্ত কাউকেই তো ভুলতে পারলাম না রে। তার শাস্তিও হাতে নাতে পেতে হচ্ছে। ডাক্তারি করার সাথে সাথে বডিগার্ডের চাকরিটাও নিষ্ঠা ভরে পালন করতে হবে।